এতে অবাক হওয়ার কিছু নেই। আমি তো তোমার মতো একটা আনস্মার্ট মেয়েকে ভাবি হিসেবে চাইনি। আমি তো আমার মতো একটা মডার্ন মেয়েকে ভাবি হিসেবে চেয়েছিলাম, তাই তো বললাম সো কল্ড ভাবি। ছোঁয়ার এই কথাটা শুনে খুব খারাপ লাগলো। তাই ছোঁয়া আল্লাহকে বলছে, স্বামী এইরকম দিলা ভালো কথা, তাই বলে ননদটাকেও এরকম দিলা। ছোঁয়াকে একটু হাসানোর জন্য রোকেয়া ছোঁয়াকে বলছে, আজকে তো রিসেপশন তোমাদের, তুমি যদি তোমার কোনো বান্ধবীকে আসতে বলতে চাও তাহলে বলতে পারো, আমাদের তাতে কোনো সমস্যা নেই। জি মা, কিন্তু মা আমার মোবাইল তো আমার সাথে নেই, আমি ওদেরকে বলবো কি করে? নো প্রবলেম, তুমি নাম্বার দাও, ওদের আমি সবাইকে বলে দিচ্ছি। ওকে মা। ছোঁয়া একটা ডায়েরিতে নাম্বারগুলো লিখে দিল। রোকেয়া আবার ছোঁয়াকে বলা শুরু করলো, বৌমা কিচেনে কফি বানিয়ে রাখা আছে, কনককে একটু দিয়ে এসো, ও আবার কফি না পেলে চিল্লাচিল্লি শুরু করে দেয়। জি মা। ছোঁয়া কিচেন থেকে কফিটা নিয়ে উপরে গেল। কনক এখনো ঘুমিয়ে রয়েছে। ছোঁয়া কফিটা টেবিলে রেখে কনককে ডাক দিচ্ছে। কনক কিছুতেই উঠছেই না। ছোঁয়া এবার কনকের কাছে এনে ডাক দিচ্ছে। কনক তো উঠছে না, উল্টো ছোঁয়াকে জড়িয়ে ধরে বলছে, আর একটু ঘুমাতে দাও না, কত দেরি করে ঘুমিয়েছে। কি শান্তির ঘুম দিচ্ছে যে কনক, কিন্তু ছোঁয়াকে যে ছাড়ছে না। ছোঁয়ার খুব অস্বস্তি লাগছে, এমনভাবে জড়িয়ে ধরে রেখেছে যে ছোঁয়া যেন একটা কুলবালিশ। ছোঁয়া এবার কনকের কানের কাছে যেয়ে জোরে করে চিল্লিয়ে বলতে লাগলো, আমাকে ছাড়ুন। তখনই কনক ঘুম থেকে উঠে গেল। ছোঁয়াকে দেখে ছেড়ে দিল। ছোঁয়া তাড়াতাড়ি করে দূরে সরে গেল। কনক ছোঁয়াকে বলছে, সরি, ভুল হয়ে গেছে, আমি তো ভেবেছিলাম কোল বালিশ, তাই এভাবে। ইটস ওকে। কনক ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ছোঁয়া কাঁথাটা নিয়ে ভাঁজ করে সুন্দর করে রেখে দিল। একটু পরে কনক ওয়াশরুম থেকে বের হলো। ওয়াশরুম থেকে বের হতে না হতে কনকের মোবাইলটা বেজে উঠল। কনক কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, আই অ্যাম কামিং।